Hello, my dear lovely students and video viewers. Today I will lecture about the new topic that is narration change. So আজকে তোমাদেরকে বেঙ্গলিতে আমি narration change পুরো বিষয়টি বোঝাবো এবং একটি সেন্টেন্সকে ডেরিভেশন করে অবশ্যই দেখাবো। তো তোমরা প্রথমে জেনে নাও এক্স্যাক্টলি narration change আমরা কিভাবে করব এবং কয়টি বিষয় তোমরা এই ভিডিওতে কমপ্লিট করতে পারবে এবং কমপ্লিট ক্লাসেস পাবে। তো দেখো, প্রথম আমি তোমাদেরকে টেন্স বোঝাবো, টেন্স কিভাবে ন্যারেশন চেঞ্জে কাজ করে। সেকেন্ড হচ্ছে পারসনস, অর্থাৎ পারসনস ন্যারেশন চেঞ্জের কি প্রভাব ফেলে। থার্ড অ্যাডভার্ব অফ টাইম, সেই অ্যাডভার্ব অফ টাইম কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জের ব্যবহার দেখব। ফোর্থ সেন্টেন্সেস, এই সেন্টেন্সেস গুলো কিন্তু আমরা সবাই জানি, আমরা অনেক ধরনের সেন্টেন্স জেনে থাকি, সেই সেন্টেন্স গুলোকে কিন্তু কিভাবে ব্যবহার করব আমরা ন্যারেশন চেঞ্জে। এই ন্যারেশনের ডেরিভেশন বলি, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের মতোই কিন্তু এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাওয়া হয়। ওকে, এবং আমি তোমাদের প্রত্যেকটি লিসেনার এবং স্পিকারের প্রত্যেকটা বিষয়ে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ব্যাখ্যা করে বলবো। তো আমি তোমাদেরকে বলবো ভিডিওর প্রথমে যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। টেন্স কিভাবে এখানে কাজ করে, তো টেন্স কাজ করতে গেলে এখানে তোমাদের বিষয়টি বুঝতে হবে। এখানে টেন্স শুধু যদি আমি এখানে একটা সেন্টেন্স লিখে থাকি, আই অ্যাম a good boy, I am a good boy। আচ্ছা, সেন্টেন্সটি তোমরা দেখতেই পাচ্ছ, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, অর্থাৎ তোমাদেরকে টেন্স বিষয়টি ভালো করে খেয়াল করতে হবে। তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, আমি কিন্তু ভয়েস চেঞ্জ এবং টেন্সের প্রত্যেকটি ক্লাস করিয়েছি, তোমরা সেই ক্লাসগুলো দেখে নেবে এবং তারপরে ন্যারেশন গুলো কিন্তু সলভ করতে সক্ষম হবে। ক্লিয়ার? তো চলো, এই যে আই এম আ গুড বয় এই সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটিকে আমাদের ন্যারেশন চেঞ্জে চেঞ্জ করতে হয়। যেমন কেমন চেঞ্জ, এই সেন্টেন্সটাকে যদি আমি বলি তোমরা পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাও, তখন তোমরা কি করবে, সরাসরি এম এর জায়গায় কি লিখে দেবে, ওয়াজ। ক্লিয়ার? আই ওয়াজ আ গুড বয়। ক্লিয়ার? তো এই সেন্টেন্সটিকে যদি আমরা পারফেক্ট টেন্সে নিয়ে যাই তাহলে কি করব, পারফেক্ট টেন্স যখন করব তখন কিন্তু আমরা, সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে কিন্তু আই হ্যাভ বিন করতে হবে। আই হ্যাভ বিন আ গুড বয়, রাইট? আই হ্যাভ বিন আ গুড বয়। আচ্ছা, যদি আমরা এটাকে পাস্ট টেন্সে করি তাহলে কি হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র চেঞ্জ করব কি, আই হ্যাড বিন আ গুড বয়। ক্লিয়ার? তো তোমরা আশা করি বিষয়টি বুঝতে পারছো, এটাকে কিন্তু টেন্সের ডেরিভেশন বলা হয়। এই প্রথম যেটা ছিল সেটা কিন্তু প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট, তাই না? এবার এটাকে আমরা কিন্তু পাস্ট করে ফেললাম, এটা প্রেজেন্ট পারফেক্ট, অবশ্য প্রেজেন্ট পারফেক্ট, এবং এরপরেরটা কি দেখো, ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? তাহলে এই যে বিষয়টি রয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যে টেন্স থাকবে সেই টেন্স কিন্তু নয়, যখন স্পিচ চেঞ্জেস আসবে তখন কিন্তু এই বিষয়টি তোমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, তো চলো এবার পার্সনস গুলো কিভাবে কাজ করে। তো আমি এখানে টেন্সের বেশ কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলো আমি এখানে লিখবো। তো পার্সনের বেশ কিছু পরিচয় আমি তোমাদেরকে দেব। দেখো, এই পার্সন গুলো কেমন, এই পার্সনের কথা বললে কিন্তু আমাদের প্রোনাউনের কথা মনে পড়ে। আমি প্রোনাউনের ক্লাস কিন্তু করিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে এবং আই বাটনে দেখতে পাচ্ছ এখানে পার্সনের আমি ক্লাস দিয়েছি, অর্থাৎ প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের ক্লাস রয়েছে। যেমন ধর পার্সোনাল প্রোনাউনের ভিতরে আমরা প্রথমেই পাবো এখানে কি, সাবজেক্টিভ হিসেবে পেতে পারি, তো আমি এখানে সাব লিখলাম, এবং অবজেক্টিভ হিসেবে পেতে পারি ওবিজে লিখেছি, এবং পজিটিভ পিওএসএস। ক্লিয়ার? তো এই যে তিনটি পার্ট রয়েছে আমরা খুব ভালোভাবে জানবো। এখানে খেয়াল করো, প্রথম সাবজেক্ট হিসেবে যদি আমি আই কে লিখি তো এটা অবজেক্টিভ ফর্মে গিয়ে কি হবে, মি, এবং এটাকে পজিটিভ ফর্মে যদি আমি লিখতে চাই সেটাকে কি করতে হবে, মাই। ক্লিয়ার? পুরো বিষয়টি তোমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, এবার এরপরে তোমরা কি করতে পারো, এখানে যদি আমরা উই লিখি, আমি প্রত্যেকটি প্রোনাউন্স কিন্তু এখানে বলবো, এবং এটাকে আজ লিখতে হবে, এবং পজিটিভ যখন হবে সেটাকে আমরা আওয়ার লিখবো। এইগুলো তোমরা নোটস করে নেবে, এবং এর সাথে আমি যখন ন্যারেশন চেঞ্জেস করাবো তখন তোমরা এই প্রত্যেকটি পার্সনের সাথে কিভাবে রিলেশন হয় সেটা আমি দেখাবো। ওকে, এবার সেকেন্ড পার্সনে চলে এসো। সেকেন্ড পার্সন কি রয়েছে, ইউ, এটার অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউ, এবং এটার পজিটিভ যে ফর্মটি রয়েছে সেটা ইউর। ক্লিয়ার? চলো এবার থার্ড পার্সনে কি আছে, হি, এটার যদি আমরা অবজেক্টিভ ফর্ম লিখি কি হতে পারে, হিম, এবং পজিটিভ অলওয়েজ এন্ড অবভিয়াস হিজ। ওকে, শি থাকলে কি করব, শি, এটাকে আমরা অবজেক্ট হিসেবে হার লিখবো এবং পজিটিভ হিসেবে হার লিখবো। এবার প্রবলেম হচ্ছে স্যার, আমরা কিভাবে বুঝবো এই এই দুটো হার রয়েছে, বা এই যে অবজেক্ট এবং পজিটিভ ফর্মটা রয়েছে বুঝবো কি করে।
তো ভালো করে দেখে নেবে এখানে এই প্রত্যেকটা পজেসিভের পরে কিন্তু আমাদের একটা করে নাউন বসাতে হবে। কি নাউন? যে কোনো নাউন বসতে পারে তোমার। তো এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন আমরা ফার্স্ট মাই বুক লিখতে পারি। কি লিখতে পারি? মাই বুক। এবার তুমি দেখো এখানে হার বুকও লিখতে পারো বা হার পেন্সিলও লিখতে পারো। কি লিখতে পারো? হার পেন্সিল। প্রোনাউন্সিয়েশন গুলো খেয়াল করবে, এখানে পেন্সিল কিন্তু হবে না, কারণ পেন্সিল ব্যাড প্রোনাউন্সিয়েশন। এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে কি পেন্সিল। ক্লিয়ার? তোমাদের প্রোনাউন্সিয়েশনের ক্লাস আমি করিয়েছি বেশ কয়েকটা, এবং এক্সট্রা যদি প্রোনাউন্সিয়েশনের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকটি প্রোনাউন্সিয়েশনের বিষয়ে কিন্তু খুব জোর দিই। আমার অফলাইন স্টুডেন্ট যারা রয়েছে তারা প্রোনাউন্সিয়েশনের ক্লাস কিন্তু অহরহ করে থাকে। তো তোমরা যারা অনলাইনে রয়েছো আমার কাছে আসতে পারছো না, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমাদের জন্য নতুন ভিডিওস কিন্তু আমি আপলোড করব। ওকে, চলো এখানে হার পেন্সিল, কিন্তু এই যে হার পেন্সিল রয়েছে এটা কিন্তু পজিটিভের ক্ষেত্রেই হবে। ক্লিয়ার? এবার যদি তুমি এটাকে বলো স্যার অবজেক্ট হিসাবে কিভাবে দেখবো, তাহলে অবজেক্ট হিসাবে দেখতে গেলে এর পরে কিন্তু কোনো রকম নাউন থাকবে না, জাস্ট অ্যাজ ইউজুয়াল হার বসবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি আই স হার। দেখেছো? আই স হার, আমি তাকে দেখলাম। এবার এই যে হারটা দেখছি না, এই হার হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা নেক্সট যে প্রোনাউনটি রয়েছে সেটি হচ্ছে কি ইট রয়েছে, তাই না? ইট। ইট থাকলে আমরা এখানে ইট লিখবো এবং এখানে পজিটিভে ইটস লিখতে পারি। ওকে, খেয়াল করতে পারো ইটস, এবং এখানে তোমরা এটাও লিখতে পারো আই টি অ্যাপোস্ট্রফি এস, এটাও কিন্তু লেখা যেতে পারে। অ্যাজ ইউজুয়াল ইউ ক্যান সে দিস ইজ কল্ড মডার্নাইজেশন। মডার্ন ইংলিশে কিন্তু এটা আমরা লিখতে পারি, বাট একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, আমরা যখন ইট ইজ আ বুক লিখি, ইট ইজ আ বুক বা ইট ইজ আ পেন্সিল, সেক্ষেত্রে কিন্তু আইটিএস একদম অ্যাপোস্ট্রফি এস সেম থাকে, আমরা সেক্ষেত্রে কিন্তু ইজ ধরে নিই, তাই না? এখানে খেয়াল রাখতে হবে। এবার দে যদি, অর্থাৎ প্লুরাল ফর্ম যেটা রয়েছে দে, এটার অবজেক্টিভ ফর্ম যেটা রয়েছে কি হবে? দেম। এবং এখানে আমরা কি লিখতে পারি? দেয়ার। ক্লিয়ার? অনেকে এটাকে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে বলে দেয়া। ওকে, তো আমাদের পার্সন যে কটি লাগবে সেই পার্সন গুলো কিন্তু আমরা লিখে ফেলেছি, তো আমরা এগুলো নোটস করে নেবে। এবার আমরা যাব কোথায়? এখানে যে টেন্সেস রয়েছে, টেন্সেস কিভাবে আমরা চেঞ্জেস আনবো সেগুলো দেখবো। আমি অবশ্যই সেন্টেন্স গুলো তোমাদেরকে বলবো, ভিডিও লেংথি হতে পারে, তোমরা কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবে এবং প্রত্যেকটি বিষয় জানবে ভালো করে। এটা কিন্তু একদম এক্সেপশনাল একটি ক্লাস তোমাদের জন্য। চলো টেন্সেস কিভাবে চেঞ্জ করব। তো ন্যারেশনের এক্স্যাক্টলি দুটি পার্ট হয়। কটি পার্ট হয়? আমরা মূলত দুটি পার্ট জানি। একটিকে আমরা কি বলবো? ডিরেক্ট। ডিরেক্ট। আর একটির নাম হচ্ছে কি ইনডিরেক্ট, তাই তো? বেঙ্গলিতে আমরা যদি এটাকে বলতে চাই তাহলে সেটাকে কি বলবো? প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ। এবং এটাকে আমরা কি বলবো? পরোক্ষ। ক্লিয়ার? বেঙ্গলিতেও যদি তোমাদের প্রবলেম হয় এই বিষয়গুলো তাহলে কিন্তু একটু বলবে, আমি প্রত্যেকটা শব্দের বেঙ্গলি বলার চেষ্টা করব অবশ্যই। আমি চেয়েছি যে তোমরা এক্সাক্ট ইংরেজিটা শেখো। ওকে, নিজের ভাষাতে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজটাকে ক্লিয়ার করো। ওকে, এই ন্যারেশন থেকে কিন্তু তোমাদের ক্লাস 8 থেকে শুরু করে 12 পর্যন্ত আছে। এই 4টি ইয়ার অর্থাৎ 4-5টি বছর কিন্তু তোমাদের ন্যারেশনের উপরে অনেকগুলো গ্রামাটিক্যাল টাস্ক থাকবে, এবং এর সাথে অনেক গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট জড়িয়ে রয়েছে। দেখো টেন্সেস রয়েছে, অ্যাডভার্ব অফ টাইম, পার্সনস, সেন্টেন্সেস, এইগুলো কিন্তু তোমাদের বেসিক পার্টস। এই পার্টগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, এবার এসো আমরা ডিরেক্ট অর্থাৎ ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ, ওকে, এই দুটি পার্টে আমরা কিভাবে নিয়ে যাব টেন্সেস গুলো। এই ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচের যে টেন্স গুলো থাকবে কি হবে সেটা, যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে, কি টেন্স থাকে? প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স বলতে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট কে বুঝবো, ইনডেফিনাইট। এবং এটাকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে ডেরিভেশন করি তো কি করব স্যার? এখানে অবশ্যই তোমাদেরকে ফার্স্ট ইনডেফিনাইট করতে হবে, ফার্স্ট ইনডেফিনাইট। প্রত্যেকটি বিষয় তোমরা নোট করে নেবে। সেকেন্ড, আমাদের যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, কি থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস তোমাদেরকে লিখতে হবে কি? ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? যদি এখানে আমরা লিখি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তোমাদেরকে কি লিখতে হবে? ইনডিরেক্ট স্পিচে কিন্তু তোমাদেরকে ফার্স্ট পারফেক্ট লিখতে হবে, ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? যদি এখানে তোমাদের ফার্স্ট ইনডেফিনাইট থাকে, ফার্স্ট ইনডেফিনাইট,
তোমরা ওখানে কি লিখবে, স্যার এই পাশে তো ফার্স্ট ইনডেফিনিট ছিল, তাহলে এটা হলে কি হবে, কোনো ব্যাপার না, আই এম হিয়ার ফার্স্ট পারফেক্ট, কি লিখবে, ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? যদি এখানে থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে তোমরা কি করবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? আমি এখানে সংক্ষেপে লিখলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি আশা করব। এবার যদি ধরে নাও এখানে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস থাকে, তো আমরা কি করব, কোনো প্রবলেম নেই, আমরা ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে আমরা সেটাকেও কি করে দেব, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি করব, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো সবাই? আমি আশা করব তোমরা প্রত্যেকটি বিষয় নোটস করছো এবং এগুলো তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটি কমেন্ট এবং একটি লাইক শেয়ার কিন্তু আমাকে নতুন কোনো ভিডিও তৈরি করে ইন্সপায়ার্ড করে। ওকে, তো এই বিষয়টি তোমাদের খেয়াল করতে হবে যে এখানে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটি বিষয় আমি ধরে ধরে বোঝাচ্ছি, এবং ইউ আর অল অফ এ টিচার। একটা শিক্ষকের সব থেকে বেশি আনন্দের দিন কখন, যখন প্রত্যেকটি স্টুডেন্টস তার প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি শেখানোতে কিন্তু রেসপন্স করে। যদি রেসপন্স না করে তাহলে কিন্তু একটা টিচারের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। তো আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, তো তোমরা অবশ্যই রেসপন্স করবে এবং প্রত্যেকটি বিষয় কিন্তু জানাবে কিভাবে তোমরা এই প্রত্যেকটি বিষয় জানলে বা কোথায় সমস্যা হলো, প্রত্যেকটি বিষয় সম্পর্কে কিন্তু আমাকে বলতে হবে। তাহলে কিন্তু আমি তোমাদের দুর্বলতা বুঝতে পারবো, স্যার তাহলে এই বিষয়গুলো আমাকে আবার বলতে হবে। ওকে, তো এবার যদি আমরা তো সব পাস্ট পারফেক্ট করলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, তো যদি পাস্ট পারফেক্টই থাকে তাহলে স্যার আমরা কি করব, দেখে নাও। পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে সেই পাস্ট পারফেক্টকে কিন্তু আমরা একদমই আনচেঞ্জড রেখে দেব। কি করব আমরা, আনচেঞ্জড, ওকে, অপরিবর্তিত রেখে দেব। স্যার তাহলে যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তো আমরা সেক্ষেত্রেও কিন্তু আমরা আনচেঞ্জড রেখে দেব। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখানে তোমাদের আর তেমন কিছু না জানলেও চলবে, কিন্তু আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচে যে চেঞ্জেস গুলো রয়েছে এখন তোমরা দেখলে, এর সাথে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অ্যাডভার্ব অফ টাইম কিন্তু এখন জানবো, জাস্ট বি রেডি। ওকে, দেখো যদি কোনো ডিরেক্ট স্পিচে আমরা ক্যান পাই, কি পাই, ক্যান, এই ক্যান থাকলে কিন্তু সেই ডিরেক্ট স্পিচ থেকে আমরা সেটাকে কি বানিয়ে দেবো, কুড বানাবো। ওকে, তো উপরে আমি এখানে লিখে দিচ্ছি, এখানে ডিরেক্ট এবং এটা চেঞ্জেস হয়ে কি হচ্ছে, ইনডিরেক্ট। ক্লিয়ার? এবং তোমাদের মাথায় রাখতে হবে যে ক্যানের পরে যেটা কুড আমি ইউজ করছি, তো এখানে টেন্স কিন্তু অটোমেটিক্যালি ডেরিভেট হয়ে যাচ্ছে। তো এখানে নতুন করে কোনো ভার্ব থার্ড ফর্ম হবে না, তাই আমি তোমাদের V1 লিখে দিলাম। কি দেখো, V1 তোমরা সবাই জানো, V1 মিন্স আমরা সবাই বলতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্মের প্লুরাল ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্মের প্লুরাল ফর্ম। যদি আমরা এখানে মে পাই তো মেটাকে আমরা কি লিখবো, অবশ্যই এই মেটাকে চেঞ্জ করে আমরা মাইট লিখবো। ওকে, MIGST। যদি আমরা এখানে শ্যাল অথবা উইল পাই, এই শ্যাল অথবা উইলটা চেঞ্জ করে কিন্তু আমরা এখানে কি লিখবো, উড লিখবো। ঠিক একইভাবে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এর প্রত্যেকটি বিষয় কিন্তু নোটস করে নেবে। ক্লিয়ার? আচ্ছা চলো, এবার যদি মাস্ট থাকে তো আমরা কি করব, মাস্ট, MUST, মাস্ট থাকলে কিন্তু আমরা এখানে হ্যাড টু বসাতে পারি। কি বসাবো আমরা, হ্যাড টু। ওকে, আপাতত তোমরা টেন্সের বিষয় খেয়াল করেছো এবং এরপরে কিন্তু আমি তোমাদের অ্যাডভার্ব অফ টাইমটাকে দেখাবো। অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার? তো এখানে অ্যাডভার্ব অফ টাইম তোমাদেরকে নোটস করতে হবে। দেখো যদি নাও থাকে ডিরেক্ট স্পিচে, তোমরা এটাকে ভাবে ডিরেক্ট স্পিচ, নাও রয়েছে এবং এর পরে যেটা রয়েছে পাশে সেটা অবশ্যই কি হবে, দেন। ক্লিয়ার? ইনডিরেক্ট স্পিচে যদি এখানে থাকে হিয়ার, তোমরা উচ্চারণ কিন্তু হেয়ার বলি, হেয়ার বলতে তো খরগোশকে বোঝায়, তাই না? প্রোনাউন্সিয়েশন দেখেছো কোথায়? যদি আমি তোমাদেরকে এটা বলি, খুব মজার একটা বিষয় একটু খেয়াল করবে। ধরে নাও আমরা সবসময় বলি কাম হিয়ার, দেখো হেয়ার উচ্চারণ নয়, উচ্চারণ হচ্ছে কাম হিয়ার, কাম হিয়ার।
এই কাম হিয়ার যখন বলছি তখন কিন্তু প্রপার প্রোনাউন্সিয়েশনটা আসছে। যখন আমরা কাম হিয়ার বলছি এই হেয়ারটা হচ্ছে খরগোশ। তো আমি যদি বলে দিই কাম হিয়ার বা কাম হিয়ার, কতটা পার্থক্য রয়েছে। কাম হিয়ার মিন্স তাহলে খরগোশ এসো। আর ইউ আ হেয়ার? নো, ইউ আর আ ম্যান, সো আই কান্ট সে come here, I must say come here. ক্লিয়ার? আমরা যেটা শুনি, তাই না, আমরা যেটা শুনি সেটাকে কি বলা হয়? হিয়ার। একটু বেশি জোর হবে, HEAR, এটাকে বলে হিয়ার। অর্থাৎ can you hear the song? এখানে কিন্তু হিয়ার একটু বেশি প্রেশারাইজ হচ্ছে। এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আমাদের প্রত্যেকটা অফলাইন ক্লাসে। তো তোমরা যদি শিখতে চাও প্রোনাউন্সিয়েশনের ক্লাসেস গুলো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, এখানে হিয়ার থাকলে আমরা কি করব? THERE, অর্থাৎ হিয়ার থাকলে আমরা এটাকে কি বলবো? দেয়ার। ওকে, যদি এখানে থাকে টুমরো, কি থাকে? টুমরো। এই টুমরো থাকলে আমরা এই বিষয়টি কি করে লিখবো? অবশ্যই দ্য ফলোইং ডে। কি লিখবো? দ্য ফলোইং ডে। স্পেলিং গুলো খেয়াল করবে, এবং এই ফলোইং ডে এর পরিবর্তে কিন্তু আমরা আরো একটি ফ্রেজ লিখতে পারি, সেটি হচ্ছে কি দ্য ডে আফটার। যেহেতু পরবর্তী দিন, আমরা কি করব? দ্য ডে আফটার। ক্লিয়ার? এবার যদি অনেক সেন্টেন্সেস এরকম থাকে, যেমন ইয়েস্টারডে আমরা জানি যেটাকে গতকাল বলা হয়ে থাকে, তাই তো? তাই ইয়েস্টারডে থাকলে আমরা কি করব? সরাসরি দ্য প্রিভিয়াস ডে। কি করব? দ্য প্রিভিয়াস ডে। ওকে, দ্য প্রিভিয়াস ডে। এবার ঠিক দ্য ডে আফটারের মতো আমরা কি করব? দ্য ডে বিফোর। আফটার জায়গায় আমরা বিফোর লিখে দেব। তো কি করবে এখানে? দ্য ডে বিফোর। আমি আশা করি তোমরা প্রত্যেকটি বিষয় বুঝতে পারছো। ওকে, যদি লাস্ট উইক থাকে বা লাস্ট উইক থাকে, আমরা কি লিখবো? দ্য প্রিভিয়াস উইক। সবাই লিখে নেবে। লাস্ট উইক যদি থাকে তাহলে আমরা কি লিখবো? লাস্ট উইক। তাহলে আমরা এখানে দ্য প্রিভিয়াস উইক লিখবো, দ্য প্রিভিয়াস উইক। ক্লিয়ার? যদি লাস্ট মান্থ থাকে আমরা ঠিক সেম স্টাইলে কিন্তু দ্য প্রিভিয়াস মান্থ লিখবো। লাস্ট ইয়ার থাকলে সেম স্টাইল আমরা লিখবো কি? দ্য প্রিভিয়াস ইয়ার। ক্লিয়ার? এছাড়াও আরো বেশ কিছু অ্যাডভার্বস অফ টাইম রয়েছে, তোমরা এখানে খেয়াল করো। ওকে, চলো আরো আমরা এখানে বেশ কিছু অ্যাডভার্বস অফ টাইম সম্পর্কে জেনে নিই। সেগুলো হচ্ছে, এগো থাকলে আমরা বিফোর লিখবো, হেন্স থাকলে দেন্স লিখবো, দিস থাকলে দ্যাট লিখবো, ইট অথবা দ্যাট থাকলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিপ ইট ইউর মাইন্ড। কাম থাকলে গো লিখতেই হবে। টু নাইট থাকলে আমরা কি লিখবো? দ্যাট নাইট। দাস থাকলে ইন দ্যাট ওয়ে। দিস থাকলে THEH, দিস, এটা কিন্তু প্লুরাল ফর্ম। এটা থাকলে কিন্তু আমরা প্লুরালে দোষ লিখবো। ওকে, আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা এখানে প্রত্যেকটি সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করব, এবং এই ন্যারেশনের পার্টটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো আমরা সেন্টেন্স সম্পর্কে এবার জেনে নিই। চলো, এখানে 5টি সেন্টেন্সেস আমি লিখেছি, এবং প্রত্যেকটি সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো। দেখো, সেন্টেন্স তো অনেক রকম রয়েছে। আমরা আজকে এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফিচার্স। অ্যাকর্ডিং টু দ্য ফিচার্স অর্থাৎ যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 5 ধরনের। ওকে, প্রথম দেখো এখানে আমি লিখেছি অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে কাজ করে, একটা হ্যাঁ বোধক, একটা না বোধক। এই হ্যাঁ বোধককে আমরা কি বলবো? এখানে অ্যাফার্মেটিভ বলবো, এবং যেটা না বোধক রয়েছে সেটাকে আমরা নেগেটিভ বলবো। এবং 2 নাম্বার যে সেন্টেন্স রয়েছে সেটি হচ্ছে কি ইন্টারোগেটিভ, তাই তো? তো ইন্টারোগেটিভ হচ্ছে কি একটা ইয়েস নো কোশ্চেন, যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বলি। এবং WS কোশ্চেন তোমরা জানো 7 থেকে 9টি WS কোশ্চেন রয়েছে। সেই WS কোশ্চেন গুলো দিয়ে জানো হু, হুইচ, হোয়াট, এগুলো দিয়ে কোশ্চেন করি, সেগুলো হচ্ছে WS কোশ্চেন। তো নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ কিছু মুড রয়েছে। দেখো, এই রিকোয়েস্ট বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে, অর্ডার বোঝাবে, ফরবিড, এবং অনুরোধ, উপদেশ, আদেশ এবং নিষেধ কি দিয়ে বোঝাবে? ভার্ব দিয়ে শুরু হবে। এবং এছাড়া প্লিজ, কুড ইউ, মাইন্ড অথবা উড ইউ মাইন্ড, সাথে কি থাকতে পারে? কাইন্ডলি এবং লেট। এইগুলো দিয়ে কিন্তু আমরা বুঝবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং নাম্বার 4 কি রয়েছে দেখো, মে এবং হ্যাভ, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স যেটা, সেটা মে এবং হ্যাভ দিয়ে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি। এবং সর্বশেষ যে সেন্টেন্সটি সেটি হচ্ছে কি সার্টেন ইমোশন প্রকাশ করবে না এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সের সব থেকে বিশেষ অর্থ কি? হঠাৎ কোনো ইমোশন প্রকাশ করা, হঠাৎ দুঃখ, কষ্ট, বেদনা এবং হঠাৎ আনন্দ, এইগুলো যদি প্রকাশ করে সেটা এক্সক্লামেটরি। চলো আমরা প্রত্যেকটি সেন্টেন্সের উদাহরণ একটি বা দুটি করে জেনে নিই। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কি? 2 প্রকার আমি বলেছি, একটা অ্যাফার্মেটিভ, একটা
নেগেটিভ। তো সেন্টেন্স হচ্ছে রাম স্পিক্স a little, রাম স্পিক্স আ লিটল। এই লিটল অর্থাৎ একটা কম পরিমাপক বোঝাচ্ছে, অর্থাৎ রাম খুব কম কথা বলে। তাহলে আমরা এখানে সেন্টেন্সটিতে যদি নেগেটিভে লিখতে চাই তাহলে এটা কি করব, রাম ডাজ নট স্পিক আ লিটল। দেখো এই সেন্টেন্সটিকে কিন্তু আমরা নেগেটিভ করে ফেললাম। ওকে, তাহলে এটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হয়ে গেল। এবার চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা রয়েছে এটার ইয়েস নো কোশ্চেন যদি হয়, আমরা এটাকে প্রথম এক্সাম্পল কি, দেখো আর ইউ, আমরা এটা বলি না যে তুমি কি পাগল হয়ে গেছো, তাহলে কি বলবো, আর ইউ ম্যাড, তুমি কি পাগল, আর ইউ ম্যাড। ওকে, আরো এরকম লিখতে পারি, হ্যাভ ইউ গন a crazy man, have you gone a crazy man, ক্লিয়ার। এই পুরো সেন্টেন্সটি কিন্তু আমরা ইন্টারোগেটিভের ইয়েস নো কোশ্চেনে লিখলাম। এছাড়াও কিন্তু ডু ডিড ডাজ এই ধরনের অনেক অক্সিলিয়ারিজ কিন্তু বসে থাকে। ওকে, আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ শেখানোর সময় কিন্তু অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্ব সম্পর্কে বেশ একটা বিস্তর ধারণা দিয়েছি। ওকে, চলো এবার আমরা ডাব্লিউএইচ কোশ্চেন একটা উদাহরণ দেখে নিই। সেটি হচ্ছে হু আর ইউ, আমরা বলি না হু আর ইউ, সেই হু আর ইউ কিন্তু একটা ডাব্লিউএইচ যুক্ত কোশ্চেন। আরো এরকম বলে থাকি হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। ওকে, এখানে এই দুটি সেন্টেন্স কিন্তু আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারাই করলাম। সব থেকে মজার ব্যাপার কোনটা দেখো, এই অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে এবং শেষে ফুল স্টপ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কখনো প্রথমে বসেছে তো সেন্টেন্সের মাঝখানে, কিন্তু বাধ্যতামূলক সবার শেষে কিন্তু আমরা দুই ইয়েস নো এবং ডাব্লিউএস কোশ্চেনে এটা দেখতে পেয়েছি যে শুধুমাত্র নোট অফ ইন্টারোগেশন। তোমরা এই জিজ্ঞাসা চিহ্নকে যদি ইংরেজিতে বলতে চাও তার নাম কি, নোট অফ ইন্টারোগেশন। ক্লিয়ার? চলো আমরা নাম্বার 3 অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি জেনে নিই। এই ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম আদেশ উপদেশ নিষেধ, তাই না, এবং অনুরোধ যদি বোঝায় তাহলে কিন্তু আমরা সেটাকে কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্সটা থাকবে, কিন্তু স্ট্রাকচারটি কি হবে, প্লিজ টেল আস। ওকে, সো দেখে নাও, স্ট্রাকচার করতে গেলে আমাদের প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে, ভার্ব, এবং এরপরে এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যে কিন্তু তোমরা অবজেক্টও পেতে পারো, কমপ্লিমেন্টও পেতে পারো, সবকিছুই পেতে পারো। ওকে, একটি উদাহরণ দিই, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একাকী ছাড়ো। ওকে, আরো এরকম হতে পারে, ডু ইউর জব, ডু ইউর জব। সেন্টেন্সটি খেয়াল করতে পারো। আরো এরকম লেখা যায়, could you please help me, could you please help me। দেখো সেন্টেন্স, দেখো এখানে পিছনে জিজ্ঞাসা চিহ্ন থাকার সত্ত্বেও কিন্তু এটা অবশ্যই কি হবে, আমাদের ইম্পারেটিভ সেন্স নিয়ে আসছে, তাই না। তো এরকম লেখা যায়, কাইন্ডলি ডোন্ট make a noise, kindly don't make a noise। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের আর বুঝতে কোনো সমস্যা থাকবে না। ওকে, এবার চলো অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্স কিন্তু মে অথবা হ্যাভ দিয়ে স্টার্ট হতে পারে অথবা ভার্ব দিয়েও স্টার্ট হতে পারে। তো আমরা এখানে জাস্ট উদাহরণ দেখব, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। এরকম লেখা যায়, হ্যাভ আ গ্রেট জার্নি, হ্যাভ আ গ্রেট জার্নি। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এর সাথে কিন্তু ইচ্ছা বা প্রার্থনা বুঝিয়েছে। ইচ্ছা প্রার্থনা অর্থাৎ ডিজায়ার এবং প্রে যদি বোঝায়, উইশ বা প্রে যদি বোঝায়, তাহলে কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে মনে করবো কি, অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? চলো এবার আরো একটি উদাহরণ দেখি, লিভ লং ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া দীর্ঘ আয়ু হোক, দীর্ঘায়ু হোক। এটাও কিন্তু একটা প্রার্থনামূলক সেন্টেন্স আমি বলেছি। ওকে,
সে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ সাডেন ইমোশনটাকে বুঝবো। ওকে, সাডেন ইমোশন কেমন হতে পারে? দেখো, হঠাৎ করে তোমার কোনো দুর্ঘটনা ঘটে গেল, ঈশ্বর না করুক, সেটা কি হবে? অ্যালার্স অর্থাৎ হায় হায়। এরপরে দেখো, আমরা একটা সাডেন ইমোশনের জন্য আমরা একটা নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করেছি। এটাকে কিন্তু বাংলাতে তোমরা বিস্ময়সূচক চিহ্ন বলে থাকো, তাই না? এবং এটাকে ইংরেজিতে কি বলা হয়? এই সাইনটাকে নোট অফ এক্সক্লামেশন। ওকে, নোট অফ এক্সক্লামেশন। অ্যালাস, আই অ্যাম আনডান। আই অ্যাম আনডান শব্দের অর্থ কি? আমার কিছু করার নেই। ওকে, আরো কি হতে পারে? ব্রেভো, যেবার একটু হাসির কথা, ব্রেভো, ব্রেভোর পরে কিন্তু আমরা সেই নোট অফ এক্সক্লামেশন ইউজ করেছি। তো ব্রেভো, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা খেলায় জিতে গেছি। ওকে, তো এখানে দেখো প্রত্যেকটি সেন্টেন্স গুলো আমরা কিন্তু বেশ কিছু নিখুঁত স্ট্র্যাটেজির মাধ্যমে করে ফেলেছি। তো তোমাদের এখানে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু জানাবে অবশ্যই কমেন্ট বক্সে, এবং আমি তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো এবার আমরা মূল ন্যারেশনে চলে যাই। এতক্ষণ ধরে আমরা কিন্তু 4টি স্টেপ শিখছিলাম কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ শিখবো। এবার চলো আমরা মূল বিষয়ে যাই। ওকে, চলো। তো ন্যারেশন আমরা সবাই জানি, ন্যারেশন হচ্ছে দুই প্রকার, তাই তো? যাকে আমরা বলে থাকি ডিরেক্ট এবং ইনডিরেক্ট, তাই তো? এই ন্যারেশনকে কিন্তু আমরা সবাই জেনে থাকি যে স্পিচ, কি হিসেবে জানি? স্পিচ। ওকে, ন্যারেশনকে আমরা সবাই জানি কি? স্পিচ। তো সেই হিসাবে আমরা এখানে বলতে পারি একটা ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ, আর এটাকে আমরা কি বলবো? ইনডিরেক্ট স্পিচ। ক্লিয়ার? তো চলো আমরা এক্সাম্পল দেখে নিই এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ কি হতে পারে। আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ আমরা একবারই দেখে নেব। তো এক্সাম্পল হিসাবে তোমরা দেখতে পাচ্ছ, রাম said to me, comma, inverted comma starts, you are cooking rice, you are cooking our rice now. Okay, comma, inverted comma close. ওকে, তো তোমরা এখানে খেয়াল করছো যে এখানে আমরা কমা এবং ইনভার্টেড কমা এর মাঝামাঝি একটা লাইন লিখেছি, তাই না? তো এখানে ডিরেক্ট স্পিচ কোনটা? আমি প্রথম যে লাইনটি লিখেছি সেটাকে ডিরেক্ট স্পিচ বলা হয়। ওকে, আমরা এখন কিন্তু ইনডিরেক্ট স্পিচ লিখিনি। ওকে, এই ডিরেক্ট দেওয়া আছে, সেটা থেকে আমরা ইনডিরেক্ট স্পিচ চেঞ্জ করব। ওকে, এবার এই সেন্টেন্সের মধ্যে দেখো, প্রথম কমার আগ পর্যন্ত যেটা রয়েছে সেটার একটা নাম রয়েছে। এই সেট টুকে দিয়ে আমরা জানি সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে এটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো। খেয়াল করবে এই রিপোর্টিং ভার্বের আগে যেটা রয়েছে তাকে কিন্তু আমরা কি বলবো? সাবজেক্ট। ওকে, এবং এর পরে যেটা রয়েছে সেটাকে কি বলবো আমরা? অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। তো এই সাবজেক্টকে আমরা যেটাকে স্পিকার বলে জানি, যেহেতু রাম কথা বলছে তাই এটার নাম কি? স্পিকার। এবং সেট টুর পরে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? অবজেক্ট অর্থাৎ লিসেনার। ক্লিয়ার? এবার চলো কমার পরের অংশ, যেটাকে আমরা কি বলবো এখানে? ইউ থেকে শুরু করে যে নাও পর্যন্ত রয়েছে, এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাই না? তো এটাকে আমরা সরাসরি জানবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? এই রিপোর্টেড যে স্পিচটা রয়েছে, এই স্পিচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা নির্ভর করে চেঞ্জ হওয়ার সময় আমাদের সেট টুর উপরে। ওকে, তোমাদেরকে মনে রাখতে হবে ন্যারেশন চেঞ্জ অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচের চেঞ্জ কখন হয়? যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে। কোন টেন্সে থাকে? পাস্ট টেন্স। আমি তোমাদের একটু আগেই কিন্তু বলে এসেছি পাস্ট টেন্স ছাড়া কিন্তু চেঞ্জ হবে না। ওকে, অর্থাৎ সেট টু পাস্ট টেন্স। তাই আমরা এই রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে এখানে কিন্তু আর কুকিং রয়েছে, অর্থাৎ কোন টেন্স রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই টেন্সটা কিন্তু এবার ডেরিভেশন করলে কি হবে? ইনডিরেক্ট স্পিচে গেলে তোমরা অবশ্যই জানো ফার্স্ট কন্টিনিউয়াস। তো এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, যেমন সেজ থাকে, ওকে, অথবা ফিউচার ইনডিফিনিট থাকে উইল সে, তাহলে মাথায় রাখতে হবে এখানকার কোনো টেন্স, কোনো অ্যাডভার্ব অফ টাইম স্ক্রিনে দেওয়া আছে, দেখো, তোমরা কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। ওকে, তো এই যে ন্যারেশনটি আমি এখন দিয়েছি ডিরেক্ট স্পিচ, তো প্রশ্ন হচ্ছে আমরা তাহলে ডিরেক্ট স্পিচ চিনব কি করে? খুব সহজ উপায়ে, আমি চেঞ্জটা করিনি, তোমরা বুঝতে পারবে। যেটা আনসার রাম। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমরা সেট টুর পরিবর্তে কি করব?
ওকে, এখানে আরো একটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে, এখানে থেকে ইউ থেকে শুরু করে নাও পর্যন্ত আমরা যে একটু আগে সেন্টেন্স করে আসলাম, এখনই তো সেন্টেন্স করলাম না, এই সেই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তো আমরা সেড টুর পরিবর্তে কি বসাবো, টোল্ড। কি বসাবো, টোল্ড। অথবা আনসার্ড লিখতে পারি। কি লিখতে পারো তোমরা সবাই, আনসার্ড। দেখো এখানে কিন্তু সব পাস্ট টেন্স রয়েছে, এটা কিন্তু সেড টু এর পরিবর্তেই বসাতে হবে। ওকে, সেড টু, এই টোল্ড অথবা আনসারের পরে কিন্তু তোমরা টু লিখতে পারবে না। তারপরে অবজেক্ট কি রয়েছে, মি, এবং কমা কোটেশন ওঠার পরে এই কমা এবং এই প্রথম যে কোটেশন রয়েছে, এই দুটো কোটেশন আমরা এবার তুলে দেব। ওকে, এই কমা কোটেশন তুলে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের যেটা রয়েছে সেটা লিখতে হবে। ওকে, সেখানে আমরা কি লিখবো, দ্যাট। মনে রাখবে সবাই, দ্যাট ইউজ করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে। ক্লিয়ার? এরপরে কি করব আমরা, ইউজ, এটা রয়েছে সাবজেক্ট। মনে রাখতে এবার পার্সনের ব্যবহার কিন্তু রয়েছে এখানে। দেখো ইউজ সেকেন্ড পার্সন, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কিন্তু রিপোর্টিং ভার্বের, কোন ভার্ব, রিপোর্টিং যে ভার্বটি রয়েছে সেই রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে রিলেশন হবে। ওকে, এখানে কিন্তু কোনো ব্যক্তির সাথে রিলেশন নয়, বাস্তবে এই রিলেশনটি হচ্ছে পার্সন টু পার্সন। এখানে যে পার্সন দেওয়া হচ্ছে এই পার্সন বাস্তব ক্ষেত্রে পার্সন নয়, এখানে কোনো সম্পর্কের কথা কিন্তু বলা হচ্ছে না। ওকে, তো দেখো ইউ সেকেন্ড পার্সন, তাহলে এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা, মি, তাহলে মি কোন পজিশনে রয়েছে, এটা অবজেক্ট, কিন্তু আমরা এখানে তো সাবজেক্ট করব, তাহলে মি এর সাবজেক্ট কোনটা হবে, আই, তাহলে কিন্তু আমরা এখানে আই লিখবো। ক্লিয়ার? এবার কি করব, এখানে যে ভার্ব রয়েছে আর কুকিং, এটাকে কিন্তু টেন্স পরিবর্তন করতে হবে, কারণ এখানে দেখো সেট টু রয়েছে, তাই না? প্রথমবার একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু বারবার এই ভিডিওটা পজ করে যখন দেখবে তাহলে কিন্তু তোমরা এই বিষয়ে আরো ক্লিয়ার বা ক্লারিটি আনতে পারবে। ওকে, তাহলে আমরা এখানে আয়ের পরে কিন্তু আর ওয়ার বসাতে পারি না, সরাসরি আমরা কি লিখবো, ওয়াজ। কুকিং যেটা রয়েছে সেই কুকিংটা তোমরা লিখে ফেলো। কুকিং কিন্তু নন ফাইনাইট ভার্বের কোনো চেঞ্জ হবে না। বারবার বলি, নন ফাইনাইট ভার্ব কিন্তু কোনো টেন্সেই পরিবর্তন হয় না, সেটা হোক V3 হোক V4। ওকে, এরপর কি রয়েছে, রাইস। রাইস লেখো। এই নাও থাকলে আমরা একটু আগে শিখলাম কিন্তু দেন লিখতে হবে। ক্লিয়ার? আমি আশা করি তোমরা পুরো স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছো। আমি আবার তোমাদেরকে বলছি। ওকে, দেখে নাও, এখানে প্রথম যেটা রয়েছে, রাম সেড টু মি। রাম সেড টু মি। ওকে, তাহলে এই রাম সেড টু মি থাকলে আমরা কি করব, এটা রিপোর্টিং ভাবে সাবজেক্ট বা অবজেক্ট, এবং এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এইখানে যে রিপোর্টেড স্পিচটা রয়েছে ভালো করে দেখো, ইউ আর কুকিং রাইস নাও। ওকে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সবগুলো খেয়াল করতে হবে। ক্লিয়ার? তো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা সেটাকে কি করব, সেড টু এর পরিবর্তে যথারীতি আমরা রামের পরে কি বসালাম, টোল্ড অথবা আনসার্ড। ওকে, এর পরে সাবজেক্ট এবং অবজেক্ট বসালাম, এবং কমা কোটেশন ওঠার পরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, শুধু বললাম অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে কিন্তু এখানে তোমরা দ্যাট ইউজ করবে। ওকে, অন্য কোনো লিঙ্কার বা কনজাংশন কিন্তু ইউজ করতে পারবে না। এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, লিঙ্কার। কি বলবো, লিঙ্কার বা ক্লজ মেকার। ওকে, চলো এবার সাবজেক্ট ইউ আছে, ইউ সাবজেক্ট হিসেবে রয়েছে, তাহলে এখানে ইউ সেকেন্ড পার্সন থাকলে কি বললাম, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আচ্ছা, যদি ফার্স্ট পার্সন থাকতো তাহলে কি করতে, ফার্স্ট পার্সন থাকলে আমরা এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে রিলেশনটা টেনে নিতাম। ওকে, তাহলে ইউ অবজেক্ট হিসাবে রয়েছে মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই করব, এবং আর কুকিং রয়েছে, এটাকে পাস্ট কন্টিনিউয়াস করলে কি হয়, ওয়াজ কুকিং রাইস। নাও থাকলে দেন হয়, অ্যাডভার্ব অফ টাইম চেঞ্জ করে ফেললাম। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা এক্স্যাক্টলি কিভাবে চিনলাম ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ? বেশ কিছু দেখো, সেট টু আছে, তাহলে এটা সেট টু থাকলে কি বুঝবো, অবশ্যই সেটা হবে ডিরেক্ট স্পিচ। যদি কমা এবং কোটেশন থাকে তাহলে সেটা কি বুঝবো, কমা কোটেশন। দেখো এখানে স্টার্টিং এবং ক্লোজিং কমা রয়েছে, তাই না? সেটা থাকলে কি বুঝবো, ডিরেক্ট স্পিচ। যদি এইগুলো না থাকে তাহলে কি বুঝবো, ইনডিরেক্ট স্পিচ। এবার ইনডিরেক্ট স্পিচ চিনতে গেলে দ্যাট থাকতে পারে, আরো অনেক কনজাংশন থাকবে, আমরা পরে জানবো। টোল্ড থাকবে, আনসার থাকবে, এবং দ্যাট, এবং শেষে ফুল স্টপ। ওকে, এই কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, আমরা আরো একটি প্র্যাকটিস করে আজকের মতো ভিডিও কিন্তু ক্লোজ করব। চলো। Shita said to the girl, Shita said to the girl, have completed the task. I have completed the task. চলো, তো Shita said to the girl, I have completed the task. এই সেন্টেন্সটাকে আমরা কি করব? তো এই সেন্টেন্সটাকে চেঞ্জ করলে আমরা সরাসরি কি পাচ্ছি, Shita
যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে তাই এই অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে কিন্তু আমরা এখানে টোল্ড বা আনসার্ড লিখতে পারি। তো টোল্ড দ্য গার্ল আমি লিখে ফেললাম। এবার কনজুগেশন উঠিয়ে কিন্তু আমরা এখানে দ্যাট বসাবো। এর সাথে সাবজেক্ট দেখো ফার্স্ট পারসন রয়েছে। কোন পারসন? ফার্স্ট পারসন, তাই তো? এই ফার্স্ট পারসন থাকার কারণে কিন্তু এই রিপোর্টিং যে ভার্ব রয়েছে তার সাবজেক্টের সাথে রিলেশন হবে, তাই না? তার সাবজেক্টের সাথে রিলেশন। সাবজেক্ট রয়েছে কি সীতা, সীতার প্রোনাউন কি হবে? শি। সব সময় কিন্তু আমাদের প্রোনাউন ইউজ করতে হবে। ওকে, এরপর কি রয়েছে? হ্যাভ কমপ্লিটেড। তোমরা সবাই জানো হ্যাভ কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ওটাকে চেঞ্জ করলে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে আমরা হ্যাভটাকে হ্যাড বানাবো, কমপ্লিটেড। ওকে, এখানে আর কোনো অ্যাডভার্বস অফ টাইম আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এখানে যা আছে টাস্ক আমরা লিখে দেব। ওকে, এই পর্যন্ত। এবার তোমাদেরকে আরো একটি বিষয় বলি, যদি এখানে থার্ড পারসন থাকতো কি করতে? থার্ড পারসন যদি এখানে হি থাকতো বা শি থাকতো, যদি আমরা এখানে হি থাকতো তাহলে আমরা কি লিখতাম? হি থাকতো। সবসময় মনে রাখবে থার্ড পারসন, THIRD, থার্ড পারসন। থার্ড পারসন থাকলে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, বিষয়টি খেয়াল করবে। ওকে, এবং আরো একবার বলি, যদি সেট টুর পরিবর্তে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে কিন্তু এই রিপোর্টের যে স্পিচটা রয়েছে আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। ক্লিয়ার? তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং এই ভিডিওটি তোমরা বেশি বেশি ছড়িয়ে দাও, যাতে করে কিন্তু এরকম ধরনের অনেক অফার কিন্তু তোমরা পাবে। ওকে, সাথে সাথে স্পোকেন ইংলিশের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো।